ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা বাংলা থেকে ইংরেজিতে লেখা শিখতে চাও অর্থাৎ অনুবাদ শিখতে চাও বাংলা থেকে ইংরেজিতে, তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই উপকারী। এবং যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ যেখানে ডেসক্রিপটিভ ইংলিশে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে, সেক্ষেত্রেও কিন্তু ক্লাসটি খুবই উপকারী। তো চলো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আমরা দেখব, এখানে একটি প্যাসেজ আছে যে পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার জানেন না। চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন, যথার্থ সদ্ব্যবহার তিনি স্বহস্তই করে গিয়েছেন। তিনি মনে করতেন তার উপার্জিত অর্থের দেশের সাধারণেরও অংশ আছে। তিনি গোপনে দান করতে ভালোবাসতেন। এই দান কার্যের জন্য যদি কেউ তাকে প্রশংসা করত, তাহলে তিনি লজ্জিত ও দুঃখিত হতেন। তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপন্নের বন্ধু। কাউকে কিছু দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন। তো এই সমগ্র প্যাসেজটাকে আমরা অন বাই অন অর্থাৎ প্রতিটা লাইন ধরে ধরে কিভাবে বাংলা থেকে ইংলিশে লিখতে পারবো, তো চলো দেখা যাক। প্রথমে আমরা দেখব যে প্রথম লাইনটি আছে, পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন। তো পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, এখানে আমরা প্রথমে দেখব প্রত্যেকটা সেন্টেন্স লিখতে গেলে সেখানে কিন্তু আমাদেরকে প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট খুঁজতে হয়। এই তিনটি বিষয় যদি আমরা ভালোভাবে খুঁজে পাই, তাহলে কিন্তু সেন্টেন্সটিকে লেখা আমাদের কাছে খুবই সহজ হয়ে উঠবে। তো পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, এটা আমরা দেখতে পাচ্ছি একটা ন্যাচারাল স্পিচের মধ্যে পড়ছে, অর্থাৎ সাধারণ কথাবার্তার মধ্যেই পড়ছে। তো সেই কারণে আমরা কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো কিভাবে লিখব, আমরা প্রথমে দেখব যে সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে মেনি পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ অনেক মানুষ এই পৃথিবীতেই বা পৃথিবীতে অনেক মানুষই রয়েছে এমন বোঝাচ্ছে। তো এটা হলো সাবজেক্ট। আর অবটেন হচ্ছে, এখানে একটি প্যাসেজ আছে যে পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন কিন্তু সকলেই সেই অর্থের সদ্ব্যবহার জানেন না। চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন, যথার্থ সদ্ব্যবহার তিনি স্বহস্তই করে গিয়েছেন। তিনি মনে করতেন তার উপার্জিত অর্থের দেশের সাধারণেরও অংশ আছে। তিনি গোপনে দান করতে ভালোবাসতেন। এই দান কার্যের জন্য যদি কেউ তাকে প্রশংসা করত, তাহলে তিনি লজ্জিত ও দুঃখিত হতেন। তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপন্নের বন্ধু। কাউকে কিছু দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন। তো এই সমগ্র প্যাসেজটাকে আমরা অন বাই অন অর্থাৎ প্রতিটা লাইন ধরে ধরে কিভাবে বাংলা থেকে ইংলিশে লিখতে পারবো, তো চলো দেখা যাক। প্রথমে আমরা দেখব যে প্রথম লাইনটি আছে, পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন। তো পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, এখানে আমরা প্রথমে দেখব প্রত্যেকটা সেন্টেন্স লিখতে গেলে সেখানে কিন্তু আমাদেরকে প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট খুঁজতে হয়। এই তিনটি বিষয় যদি আমরা ভালোভাবে খুঁজে পাই, তাহলে কিন্তু সেন্টেন্সটিকে লেখা আমাদের কাছে খুবই সহজ হয়ে উঠবে। তো পৃথিবীতে অনেকেই অর্থ উপার্জন করেন, এটা আমরা দেখতে পাচ্ছি একটা ন্যাচারাল স্পিচের মধ্যে পড়ছে, অর্থাৎ সাধারণ কথাবার্তার মধ্যেই পড়ছে। তো সেই কারণে আমরা কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো কিভাবে লিখব, আমরা প্রথমে দেখব যে সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে মেনি পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ অনেক মানুষ এই পৃথিবীতেই বা পৃথিবীতে অনেক মানুষই রয়েছে এমন বোঝাচ্ছে। তো এটা হলো সাবজেক্ট। আর অবটেন হচ্ছে অর্থ উপার্জন করা কি বা আমরা বলি যে উপার্জন করা কি, মানি, অর্থাৎ অর্থ উপার্জন করেন। মেনি পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে অনেক মানুষই অর্থ উপার্জন করেন। তো এখানে V1 এর কাজ করছে, যেহেতু এখানে আমরা সাবজেক্ট প্লুরাল দেখতে পাচ্ছি, সেই কারণে কিন্তু আমরা ভার্বটাকে কিন্তু আমরা প্লুরাল বসিয়েছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এস বা ইএস যুক্ত করিনি। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো, তাহলে কি আমরা করতাম, তাহলে কিন্তু আমরা এর সাথে আমরা এস বা ইএস যুক্ত করতাম ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মের সাথে। আর কি উপার্জন করে, মানি, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা অর্থ উপার্জন করেন। তো আমরা এই লাইনটাকে অন্যভাবে লিখলেও আমরা এইভাবে লিখতে পারবো যে মেনি ইন্ডিভিজুয়ালস অনেক ব্যক্তি রয়েছেন, বা আমরা বলতে পারি যে মেনি পিপল। তো মেনি ইন্ডিভিজুয়ালস ইন দ্য ওয়ার্ল্ড অথবা মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো লিখে এটাকে লিখতে পারি। আর অবটেন করে অর্থাৎ অর্জন করে, বা এটাকে আমরা গেইনও লিখতে পারি, গেইন করে,
বা অর্জন করে, বা এটাকে কিন্তু আমরা আর্নও লিখতে পারি, আর্ন, বা আমরা কিন্তু এটাকে অ্যাকোয়ার্ডও লিখতে পারি, অ্যাকোয়ার্ড অর্থাৎ অর্জন করে। কি অর্জন করে? মানি, বা এখানে আমরা ক্যাশ বলতে পারি, বা এটাকে আমরা কিন্তু সম্পদের সাথেও তুলনা করতে পারি, ওয়েলথ। তো আমরা এটাকে ক্যাশ বলতে পারি, ওয়েলথ বলতে পারি, বা এটাকে কিন্তু আমরা ফান্ডসও বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা সেপারেটলি আরও ডিফারেন্ট টাইপের কিন্তু অর্থাৎ আরও অল্টারনেট অনেকগুলো সেন্টেন্স এখান থেকে বানিয়ে ফেলতে পারবো। সুতরাং আগে আমাদের যে টেন্স, ওয়ার্ড এবং সর্বোপরি সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে, তবেই কিন্তু যে কোনো বাংলা থেকে আমরা ইংরেজিতে অনায়াসে ট্রান্সলেট করে ফেলতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটিতে আমরা দেখতে পাবো কিন্তু সকলেই সেই অর্থের সৎ ব্যবহার জানেন না, অর্থাৎ সঠিক ব্যবহার জানেন না। তাহলে কি লিখবো? এটাও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, কারণ এখানে ন্যাচারাল কথাই বলা হচ্ছে এবং জানে না, অর্থাৎ এখানে কিন্তু অনেকটা সত্য বা ন্যাচারাল ট্রুথের কথা বলা হচ্ছে। তাহলে কি? বাট, কিন্তু, নট অল, কিন্তু প্রত্যেকেই না, অর্থাৎ এখানে একটা না এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকে কিন্তু বাট নট অল, কিন্তু প্রত্যেকেই না, অর্থাৎ সকলকেই না এমনই বোঝাচ্ছে। নোজ, জানে, বাট নট অল নোজ, অর্থাৎ প্রত্যেকেই জানে না বা সকলেই জানে না। এই যে অল এখানে কিন্তু কালেকটিভ নাউন, এখানে অল কিন্তু কালেকটিভ নাউনের ব্যবহার বা কালেকটিভ নাউনকে বোঝাচ্ছে। কি? কালেকটিভলি কিন্তু আমরা এটাকে বোঝাচ্ছি, অর্থাৎ সমগ্রভাবে বোঝাচ্ছি। এই কারণে এরপরে যে ভার্ব রয়েছে এটাকে আমরা আবার কি, এখানে ভার্বটাকে আমরা কিন্তু এস যুক্ত করে নিয়েছি, অর্থাৎ ভার্বকে আমরা এস বা ইএস যুক্ত করে নিয়েছি এই কারণেই, কারণ এটা কিন্তু কালেকটিভলি অর্থাৎ একক বোঝাচ্ছে, এককভাবে, সেই কারণে এস যুক্ত করলাম। তাহলে বাট নট অল নোস, কিন্তু প্রত্যেকেই জানে না। হাউ টু ইউটিলাইজ, কীভাবে ব্যবহার করতে হবে। তো এখানে হাউ কিন্তু এখানে অ্যাজ এ লিঙ্কার ব্যবহার করা হচ্ছে, আর লিঙ্কার হিসেবে ব্যবহৃত হচ্ছে দুটো সেন্টেন্সের মাঝখানে। তো হাউ টু ইউটিলাইজ, কীভাবে ব্যবহার করতে হবে, দ্যাট মানি কারেক্টলি, অর্থাৎ ওই যে অর্থ, সেই অর্থ বা উপার্জিত অর্থ সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে বা সদ্ব্যবহার করতে অনেকেই জানে না। হাউ টু ইউটিলাইজ মানে কীভাবে ব্যবহার করতে হয়, ইউটিলাইজ মানে এখানে ব্যবহার করা। তো এখানে আমরা কিন্তু অলকে আমরা এভরিওয়ানও লিখতে পারি, কি এভরিওয়ানও, সেক্ষেত্রেও আমরা নোজ লিখব। আর এখানে যদি আমরা ইচ লিখি অর্থাৎ প্রত্যেকেই জানে না, তো সেক্ষেত্রেও আমরা নোজ লিখব। বাট নট এভরিওয়ান নোজ, বা বাট নট ইচ নোজ, বা বাট নট অল নোজ, এইভাবে লিখব। আর হাউ টু সঙ্গে সঙ্গে আমরা এটাও জেনে রাখবো, অল কিন্তু আমরা আবার প্লুরাল ফর্মেও ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স মিনিং, সেই অর্থে আমরা যেভাবে যেটাকে অলকে ব্যবহার করব সেইভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে আমরা কিন্তু কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করেছি। তো এই কারণে আমরা এখানে নোজ ব্যবহার করেছি, কিন্তু প্রত্যেকেই জানে না হাউ টু ইউটিলাইজ। তো ইউটিলাইজ কিন্তু ব্যবহার করা, বা হাউ টু ইউজ, কীভাবে ব্যবহার করতে হয়, বা হাউ টু স্পেন্ড, কীভাবে খরচ করতে হয়, বা হাউ টু হ্যান্ডেল, কীভাবে সেই টাকা ম্যানেজ করতে হয়, কিন্তু অনেকেই জানে না, অর্থাৎ বাজেভাবে খরচ করে ফেলে। তো সেই কারণে আমরা ইউটিলাইজ, ইউজ, স্পেন্ড, হ্যান্ডেল এই ওয়ার্ডগুলি ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। আর যে মানি বা সেই টাকাটা বা যে অর্থ সেটাকে কারেক্টলি ইউজ করতে বা সেটাকে প্রপারলি ইউজ করতে, অর্থাৎ সঠিকভাবে সেটাকে ব্যবহার করতে অনেকেই জানে না, বা এটাকে আমরা অ্যাডিকুয়েটলিও বলতে পারি। কি? অ্যাডিকুয়েটলি অর্থাৎ পর্যাপ্তভাবে বা যথার্থভাবে সে ব্যবহার করতে কিন্তু জানে না। সুতরাং এই ওয়ার্ডগুলিও আমরা এই কারেক্টলি ওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করতে পারি। তো চলো আমরা পরের সেন্টেন্সটি লক্ষ্য করি। পরের সেন্টেন্সটি আছে কি, চিত্তরঞ্জন যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন, যথার্থ সদ্ব্যবহার তিনি স্বহস্তেই করিয়া গেছেন। তো এখানে আমরা দুটো সেন্টেন্স ব্যবহার করছি, কি, চিত্তরঞ্জন যে অর্থ উপার্জন করিয়াছিলেন। তো এই ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি তিনি স্বহস্তেই কি তার ব্যবহার করে গেছেন। তো আমরা এখানে চিত্তরঞ্জন এবং নিজেই যেহেতু ব্যবহার করে গেছেন, তো আমরা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। তো নিজেই যখন বোঝাই, অর্থাৎ কোনো ব্যক্তি নিজেই যখন কোনো কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। কি? রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করি। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে যখন আমরা হিমসেলফ, হারসেলফ এইরকম কিন্তু আমরা দেখতে পাই। তো এক্ষেত্রেও সেই ব্যবহার করা হয়েছে সাবজেক্ট হিসাবে। তো চিত্তরঞ্জন হিমসেলফ, চিত্তরঞ্জন নিজেই, তাহলে কি, মেড প্রপার ইউজ অর্থাৎ যথার্থ ব্যবহার করেছিলেন। কিসের? অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মানি, ও সেই বিপুল অর্থের। তাহলে কি? সেই বিপুল অর্থের
হি গেইনড যেটা তিনি অর্জন করেছিলেন বা যেটা তিনি উপার্জন করেছিলেন। তাহলে পুরো বাক্যটার অর্থ হলো কি চিত্তরঞ্জন হিমসেলফ এখানে সাবজেক্টের কাজ করছে, আর মেড প্রপার ইউজ অফ দ্য লার্জ অ্যামাউন্ট সেই বিপুল অর্থের সঠিক ব্যবহার করেছিলেন। মেড হচ্ছে এখানে V2, কারণ এখানে গিয়েছেন বা তিনি ব্যবহার করে গিয়েছিলেন পাস্টের কাহিনীকে বা পাস্টের ঘটনাকে বর্ণনা করছে, এর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সে রেখেছি। আর গেন্ড কি এখানে মেড এ প্রপার ইউজ, মেড হচ্ছে মেকের কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে মেড, আর প্রপার ইউজ অর্থাৎ সঠিক ব্যবহার বা এক্স্যাক্ট ইউজ বা কারেক্ট ইউজ বলতে পারি আমরা। আর কি লার্জ অ্যামাউন্ট বা যে হিউজ অ্যামাউন্ট যথার্থ বা বিপুল অর্থ তিনি যেটা ব্যবহার করেছিলেন, আর হি গেইন্ড তিনি যেটা উপার্জন করেছিলেন। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে মেড কি প্রপার ইউজ, বা আমরা বলতে পারি মেড গুড ইউজও বলতে পারি, অর্থাৎ ভালো অর্থে তিনি ব্যবহার করেছেন। মেড গুড ইউজ বা মেড প্রপার ইউজ কি অফ দ্য অ্যামাউন্ট, বা আমরা বলতে পারি কি এখানে লার্জ অ্যামাউন্ট, বা আমরা এটাকে বলতে পারি যে তিনি হিউজ অ্যামাউন্টটাকে ব্যবহার করেছিলেন, অর্থাৎ তিনি যে বিপুল অর্থটাকে ব্যবহার করেছিলেন। লার্জ অ্যামাউন্ট বা হিউজ অ্যামাউন্ট বিপুল অর্থ। আর গেইন্ড হি গেইন্ড যেটা তিনি উপার্জন করেছিলেন, বা হি আর্নড বলতে পারি আমরা, হি আর্নড যেটা তিনি উপার্জন করেছিলেন, বা যেটা অলরেডি আমি বলেছি অ্যাকোয়ার্ড করেছিলেন, বা যেটাকে তিনি অবটেইনড করেছিলেন অর্থাৎ উপার্জন করেছিলেন। তো এই সমস্ত ওয়ার্ডগুলি দিয়েও কিন্তু আমরা এই লাইনটিকে আলাদা রকমভাবে লিখতে পারবো। তো এই সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু অবশ্যই লিখে নেবে তোমরা, কারণ যত ওয়ার্ড যত ভোকাব ইনক্রিজ হবে ততই কিন্তু তোমাদের ট্রান্সলেশনে পাওয়ার বাড়বে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তিনি মনে করতেন তার উপার্জিত অর্থে দেশের সাধারণেরও অংশ আছে। তিনি মনে করতেন, তো এক্ষেত্রে আমরা কি সিম্পল পাস্ট টেন্সে রাখবো করতেন কথাটা, অর্থাৎ যেটা পাস্টে হয়ে গেছে। তাহলে কি সাবজেক্ট হচ্ছে হি, এখানে সাবজেক্ট হচ্ছে হি কনসিডার্ড, তো এখানে V2 হচ্ছে কনসিডার। তিনি মনে করতেন, কি মনে করতেন যে দ্য কমন পিপল অফ দ্য নেশন অর্থাৎ দেশের সাধারণ মানুষ বা সাধারণ মানুষের অলসো সাধারণ মানুষেরও হ্যাড এ শেয়ার একটা অংশ আছে কিসে, ইন দ্য মানি হি আর্নড তিনি যে অর্থ উপার্জন করেছিলেন তাতে সাধারণ মানুষেরও একটা অংশ আছে, তিনি সেটাই মনে করতেন। তাহলে কি মনে করতেন, যে সাধারণ মানুষেরও সেই উপার্জিত অর্থে একটা অংশ আছে সেটাই তিনি মনে করতেন। তো এখানে কিন্তু অবজেক্টটা অনেকটাই বড়, তো এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হলো এই পোর্শনটা, অর্থাৎ এই কমন পিপল থেকে কি ইন দ্য মানি, আর হি আর্নড এটা আবার সেপারেটলি আমরা আর একটা কি ব্যবহার করেছি, সেপারেটলি আরেকটা ক্লজ ব্যবহার করেছি এখানে, ক্লজ অর্থাৎ একটা সেন্টেন্স, হি আর্নড যেটা তিনি উপার্জন করেছিলেন। তো কি উপার্জন করেছিলেন এই অর্থটাকে কিন্তু বোঝানো হচ্ছে। তো এখানে আমরা পরপর বুঝে এবং প্রতিটা শব্দের অর্থ অনুযায়ী আমরা অর্ড বসিয়েছি। তো এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে। আর এখানে আমরা যেমন কনসিডার শব্দটার পরিবর্তে আমরা কিন্তু এখানে থট ব্যবহার করতে পারি। তিনি মনে করতেন বা তিনি ভাবতেন, বা হি বিলিভড, আমরা হি বিলিভডও লিখতে পারি, তিনি ভাবতেন যে কমন পিপল, অথবা আমরা বলতে পারি দ্য সিটিজেনরি অর্থাৎ যে সাধারণ মানুষ, বা দ্য পাবলিক অফ দ্য নেশন এই দেশের সাধারণ যে মানুষ রয়েছে, বা কান্ট্রি, নেশন বা কান্ট্রি, এবং সেখানেও সাধারণ মানুষের যে উপার্জিত অর্থ। আর আর্নড যেহেতু বারবার লিখেছে আর লিখলাম না, তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আমরা দেখতে পাবো তিনি গোপনে দান করতে ভালোবাসতেন। তাহলে সাবজেক্ট কি তিনি, তো সাবজেক্ট আমরা হি লিখলাম, লাভড হচ্ছে V2 ভালোবাসতেন, হি লাভড কি করতে ভালোবাসতেন, টু কন্ট্রিবিউট সিক্রেটলি অর্থাৎ গোপনে দান করতে তিনি ভালোবাসতেন। তাহলে তিনি এখানে ভালোবাসতেন কি গোপনে দান করতে, বা তিনি ডোনেট, আমরা ডোনেটও বলতে পারি, হি লাভড টু ডোনেট তিনি দান করতে ভালোবাসতেন গোপনে, অথবা আমরা বেস্টো বলতে পারি প্রদান করতে, বা আমরা প্রেজেন্টও বলতে পারি, প্রেজেন্ট প্রদান করা দান করা, বা কারেক্ট এখানে সিক্রেটলি বলতে এখানে কিন্তু কোভার্টলিও বলতে পারি, কোভার্টলি অর্থাৎ প্রচ্ছন্নভাবে বা নিশ্চুপে বা খুব চিন্তিতভাবে অর্থাৎ সঠিকভাবে
কিন্তু তিনি বিবেচনা সম্পন্নভাবে বা কোয়াইটলিও বলতে পারি আমরা, বা এটাকে কিন্তু আমরা ডিসক্রিটলিও বলতে পারি, কি ডিসক্রিটলি, খুব বিবেচনাবোধ সম্পন্নভাবে। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটিকে আলাদা আলাদা রকমভাবেও লিখতে পারবো। তো এইগুলো তোমরা লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এই দান কার্যের জন্য যদি কেউ তাকে প্রশংসা করত তাহলে তিনি লজ্জিত ও দুঃখিত হতেন। তো এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব সেন্টেন্সটাকে। আর এখানে যেহেতু যদি কথাটা এসেছে তো আমরা ইফ দিয়ে শুরু করব, অর্থাৎ এখানে কিন্তু একটা কন্ডিশন বোঝাচ্ছে, কন্ডিশন বা এখানে কিন্তু কোনো শর্ত আরোপ করছে। শর্তটা কি? যদি তিনি তার এই যদি কেউ তাকে প্রশংসা করতেন তার এই দানের জন্য তাহলে তিনি লজ্জিত ও দুঃখিত হতেন। তো এটাই হচ্ছে তার যে কন্ডিশন। তাহলে কি আমরা প্রথমে ইফ এনিওয়ান, ইফ যদিতে শুরু করব। তো আর এখানে সাবজেক্ট হচ্ছে এনিওয়ান, ইফ এনিওয়ান অর্থাৎ কেউ, আর V2 হচ্ছে এক্সটোল্ড, যদি কেউ তাকে অত্যধিক প্রশংসা করতেন বা তাকে প্রশংসা করতেন, হিম তাকে, অবজেক্ট। তো ইফ এনিওয়ান এক্সটোল্ড হিম ফর দিস অ্যাক্ট অফ বিনিভোলেন্স, এই দান কার্যের জন্য। তো এটা আদার্সের মধ্যে রাখছি। তো যদি তার এই দান কার্যের জন্য বা উপকারিতার জন্য তাকে কেউ প্রশংসা করতেন, তারপরে আমরা কমা দেব, তাহলে তিনি কি করতেন? লজ্জিত দুঃখিত হতেন। হি উড বি অ্যাশেমড, তিনি লজ্জিত হতেন, অ্যান্ড আনহ্যাপি, এবং অখুশি হতেন। তো উড কেন ব্যবহার করা হলো? অর্থাৎ পাস্টে আমরা যখন কোনো ফিউচারকে বর্ণনা করব, ফিউচারকে আমরা বোঝাবো বা বর্ণনা করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা উডের ব্যবহার করি। তো উড বি অর্থাৎ অ্যাশেমড, এখানে অ্যাশেমড কিন্তু ভার্ব নয়, এখানে অ্যাশেমড হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, লজ্জিত হওয়া। তো অ্যান্ড আনহ্যাপিও এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তিনি লজ্জিত এবং অখুশি হতেন। তো এক্সটোল্ড অর্থাৎ প্রশংসা করা, বা এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ইফ এনিওয়ান লর্ডেড হিম, তাকে প্রশংসা করতেন, বা আমরা অ্যাপ্লডেডও বলতে পারি, অ্যাপ্লডেড প্রশংসা করা। তো এক্সটোল্ড, লর্ডেড, অ্যাপ্লডেড, বা আমরা প্রেজডও বলতে পারি। যদি কেউ তাকে প্রশংসা করতেন তাহলে তিনি কি করতেন? এই কাজের জন্য বা এই উপকারের জন্য বা এই দানশীলতার জন্য, বা এই চ্যারিটিও বলতে পারি আমরা, বিনিভোলেন্স বা চ্যারিটি বলতে পারি, বা আমরা তার এই দয়ালুও বলতে পারি একে, কাইন্ডনেস, বা এটাকে কিন্তু আমরা জেনেরোসিটিও বলতে পারি, কি জেনেরোসিটি, তার এই দয়াশীলতা। এগুলোর জন্য তাকে যখন প্রশংসা করা হতো তিনি লজ্জিত হতেন। তো অ্যাব্যাস্ট, আমরা অ্যাশেমডের পরিবর্তে অ্যাব্যাস্টও বলতে পারি, লজ্জিত হওয়া, বা এটাকে আমরা এম্বারাসডও বলতে পারি, কি এম্বারাসড, মূর্ছিত হওয়া। তো আর আনহ্যাপিকে আমরা সরোফুলও বলতে পারি, কি সরোফুল, দুঃখিত হওয়া, বা স্যাডও বলতে পারি। তো তোমরা এগুলো লিখে নেবে এবং বুঝে বুঝে প্রতিটা সেন্টেন্স বারবার দেখবে কিভাবে কি গঠন হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তিনি ছিলেন অসহায়ের সহায় ও বিপন্নের বন্ধু। তো এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি হি, তিনি ছিলেন। তো এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, কি ওয়াজ, ছিলেন যেহেতু পাস্টে বোঝাচ্ছে, হি ওয়াজ, তিনি ছিলেন। তো এটাই কিন্তু মেন ভার্বের কাজ করছে, হি ওয়াজ আ সাপোর্টার অফ দ্য নিডি। তাহলে তিনি ছিলেন কি? সাপোর্টার অফ দ্য নিডি। তো এখানে অবজেক্টের কাজ করছে সাপোর্টার, হি ওয়াজ আ সাপোর্টার অফ দ্য নিডি, অর্থাৎ তিনি অসহায়ের একজন সহায়ক ছিলেন বা সহায় ছিলেন, অ্যান্ড এ ফ্রেন্ড অফ দ্য ওরিড। তো হিকে কিন্তু এখানে আমরা দুটো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, আর অ্যান্ড এখানে অ্যাজ এ লিঙ্কার ব্যবহার করছি। আর এখানে যেহেতু আবার হি দিয়ে নতুন করে শুরু না করে, তাহলে হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ওরিড এইভাবে না বলে আমরা কিন্তু হি ওয়াজ এ সাপোর্টার অফ দ্য নিডি অ্যান্ড এ ফ্রেন্ড অফ দ্য ওরিড, যেহেতু সেম সাবজেক্টকে বোঝাচ্ছে এই কারণে কিন্তু আমরা হিকে একবারই ব্যবহার করলাম। আর তিনি ছিলেন বিপন্নের বন্ধু, অর্থাৎ যারা দুঃখিত ছিল, যারা অসহায় ছিল, যারা ভীষণভাবে সমস্যার মধ্যে ছিল, তাদের তিনি সাহায্য করতেন। আর এখানে আমরা সাপোর্টারকে কিন্তু আমরা এখানে হেল্পারও বলতে পারি, কি হেল্পার, বা আমরা এটাকে কিন্তু অ্যাসিস্ট্যান্টও বলতে পারি, কি অ্যাসিস্ট্যান্ট। ঠিক একই রকমভাবে নিডি অর্থাৎ যাদের প্রয়োজন ছিল বা যারা হেল্পলেস অর্থাৎ অসহায় মানুষ ছিল, তাদেরকে কিন্তু বোঝাচ্ছে। আর ওরিড বলতে এখানে ট্রাভেলড, বা যারা ট্রাভেলডের মধ্যে ছিল
যারা সমস্যায় জর্জরিত ছিল বা যারা ডিস্ট্রেস ছিল, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ছিল বা ভীষণভাবে অসহায়ের মধ্যে, খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল, তাদেরকে এখানে বোঝানো হয়েছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি দেখো, পরের বাক্যটি এখানে কাউকে কিছু দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করতেন। তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। কিভাবে? তো হি কনসিডার্ড, হি হচ্ছে এখানে সাবজেক্ট, হি কনসিডার্ড অর্থাৎ V2, তিনি নিজেকে বিবেচনা করতেন বা মনে করতেন কি হিমসেলফ, নিজেকে। কাকে? এখানে অবজেক্ট হচ্ছে হিমসেলফ, নিজেকে। আর ফরচুনেট হচ্ছে কি নিজেকে ধন্য বা ভাগ্যবান মনে করতেন। আর কি সেখানেও কিন্তু কিভাবে? ইফ হি কুড প্রোভাইড, যদি তিনি দিতে পারতেন কি সামথিং টু এনিওয়ান, যদি কোনো কিছু কাউকে তিনি দিতে পারতেন তাহলে নিজেকে ধন্য মনে করতেন। তো এখানে আমরা কনসিডার্ড বা যেখানে তিনি থটও কিন্তু বলা যায়, তিনি ভাবতেন, তিনি নিজেকে মনে করতেন বা নিজেকে রিগার্ডেডও বলা যেতে পারে, নিজেকে মনে করতেন, বা আমরা এটাকে ফেল্টও বলতে পারি, তিনি অনুভব করতেন কি ফরচুনেট অর্থাৎ ভাগ্যবান, বা গ্রেস্ট বলতে পারি, ভাগ্যবান মনে করতেন, বা লাকিও বলতে পারি আমরা, লাকি অর্থাৎ ভাগ্যবান, বা ব্লেসডও অর্থাৎ ধন্য বলে মনে করতেন। তো আমরা কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো ফরচুনেটের পরিবর্তে ব্যবহার করতে পারবো। আর প্রোভাইড করা অর্থাৎ কোনো কিছু দেওয়া, যদি কোনো কিছু কাউকে দিতে পারতেন, বা এটাকে আমরা ডোনেটও বলতে পারি, কিছু দান করতে পারতেন, বা এটাকে আমরা কিন্তু বেস্টও বলতে পারি অর্থাৎ কিছু প্রদান করতেন। তো এগুলো কিন্তু আমরা এখানে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো এখানে আমরা কুড ব্যবহার করেছি কেন? কারণ তার দেওয়ার সামর্থ্য ছিল অর্থাৎ পসিবিলিটি ছিল, সেই কারণে কিন্তু আমরা কুড ব্যবহার করেছি। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি, এবং সামর্থ্য থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। তো সেইভাবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এটা আবার মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়। তো মোডাল অক্সিলারির ক্ষেত্রে বা আমরা কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করি অর্থাৎ V1 ব্যবহার করি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার সেপারেট একটা সেন্টেন্স এখানে ব্যবহার করেছি। আর ইফ অর্থাৎ যেহেতু শর্ত বোঝাচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা ইফটাকে অ্যাজ এ লিঙ্কার ব্যবহার করেছি। তো চলো আমরা পরের বাক্য লক্ষ্য করি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা ক্লাসটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, আশা করি তোমাদের জন্য আরও বেশি বেশি ক্লাস আনতে পারবো। এবং প্রতিনিয়ত ক্লাস দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তোমাদের জন্য এভাবে ক্লাস পরপর দিয়ে যাব। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।